আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই তিন মানিক্যর সন্ধান না পাইলে, এই তিন মানিক্যকে আহ, তিন মানিক্যের বয়ান না শুনলে কিরকম যেন একটু হুসফুস হুসফুস লাগে। মানে যেই কাল পড়েছে এই কালে এই তিন মানিক্য গত 1.5-2 বছর কানটাকে ঝালাপালা করেছে। এখন না থামলে, মানে থেমে গেলে ভালো লাগে না। ওই যে আছে না যে ট্যানারির পারে যাদের জন্মকর্ম, তারা ট্যানারির গন্ধ না পাইলে রাতে ঘুম হয় না, এই অবস্থা আর কি। ট্যানারির বর্জ্য টাইপের কিছু মানুষ বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই গর্জে উঠেছে, এবং সেই গর্জন কিছু না শুনলে মনে হয় কিছু কি হয়েছে। তিন মানিক্যের এক মানিক্য নাসিরউদ্দিন পাটোয়ারি গত 1 সপ্তাহ কিরকম চুপচাপ হয়ে গেল। একই রকম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, একই রকম নাহিদ ইসলাম, তারা অনেকটাই চুপচাপ। সংসদেও দেখা গেল নাহিদ ইসলাম বসে থাকে, কথা বলে হাসনাত আব্দুল্লাহ, এই তিনজনের বয়ান শুনতে পাচ্ছি না। নাসিরউদ্দিন পাটোয়ারি 1 সপ্তাহ বাদে এসে উদয় হয়েছে। সে ওই এনসিপিতে যোগদান করেছে। ইশাক সাহেব, আপনার মনে আছে তো, পুরান ঢাকায় যুব দলের সেই নেতা, যার চাঁদাবাজির অভিযোগে, আপনার চাঁদাবাজির ভাগবাটোয়ারার রাজ্যে নানান টানাপোড়েনের মধ্যে দিয়ে ওই যে পাথর দিয়ে ছেঁচে একটা ছেলেকে শেষ করে দেওয়া হয়েছিল না, মনে আছে? সেই ঘটনার সময় ইশাক সরকারের নাম এসেছিল। সেই ইশাক সরকার সদল বলে এনসিপিতে জয়েন করেছে। এনসিপি গেলেই এনসিপি হচ্ছে মেশিনারি, ধৌতকরণ মেশিন। দুর্নীতি, সন্ত্রাস, এগুলো ধৌতকরণ মেশিন। বলে না যে ছাত্রলীগ যদি এখন আশ্রয় নেয় তাহলেও সে ভালো হয়ে যাবে, এরকম তো ব্যাপারটা। তো ইশাক সাহেব জয়েন করেছেন, নিশ্চয়ই এবার আর এনসিপি মিছিল করবে না। তারেক রহমানের নামে মিছিল করেছিল না ওই ঘটনার পরে, চাঁদাবাজদের বিরুদ্ধে মিছিল করেছিল, সেটা বোধহয় আর করবে না। তো সেই অনুষ্ঠানে দেখা গেছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে, যদিও আজকে তিনি আর মির্জা আব্বাসকে কসলান নাই। আবিষ্কার হয়েছেন, উদয় হয়েছেন নাহিদ ইসলাম ওই অনুষ্ঠানে। তাকেও আর ওই দেশ উদ্ধারের মহান বাণী দিতে খুব একটা আজকে শোনা যায়নি। উদয় হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও, তিনিও নীতি নৈতিকতার বয়ান অত একটা আর দেন নাই। তো এই তিনজনকে আমি হঠাৎ করে একসাথে গাঁথলাম কেন জানেন? এই গত 1 সপ্তাহ তারা একটু চুপ হয়ে গিয়েছিল। আমি জানি না, গতকালকে ইসলামী ছাত্র শিবিরকে যে ডলা দিয়েছে ছাত্র দল শাহবাগ থানার ভিতরে, এই ডলা কি সিগন্যাল বুঝে গেছে কিনা ওরা? ওই যে দেখলেন না, শাহরিয়ার সাহেব চিৎকার করছে এনসিপি কই, এদিকে পিটাইতেছে জুবাইরে, এনসিপির খবর নাই। এনসিপি দাঁড়াবে ছাত্র দলের সামনে। আমার তো মনে হয় ছাত্র দলের একটা ওয়ার্ড কমিটির সামনে পুরো দস্তুর বাংলাদেশে এনসিপি দাঁড়ানোর লোকবল নাই। যাক, সেই হাপিত্যেশের মধ্যে থেকে আমরা এই তিনজনের দুজনের কিছু আওয়াজ আপনাদেরকে একটু শোনাতে চাই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাহেব এবারে উদয় হওয়ার পরে, এই সপ্তাহান্তে উদয় হওয়ার পরে বলছেন, বর্তমান সরকার ক্রমশই ব্যর্থতার দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। ইলেকশনে অটো পাস করা নাহিদ ইসলাম, তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউশনে ওই যোগদান অনুষ্ঠানে উনি বলছেন যে এনসিপির নেতৃত্বে দেশের সাধারণ মানুষ আবারও তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হবে। নব ফ্রিডম পার্টি এই কথা বলছে, তাদের তাদের অধীনে সারা দেশে নাকি ঐক্যবদ্ধ হবে। কবে তারা বিলীন হয়ে যাবে জামাত ইসলামের মধ্যে, মানুষ তো এটা দেখার অপেক্ষায় আছে। নব যোগদানকারীরাও দেশ ও মানুষের অধিকার রক্ষায় এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই হচ্ছে নাহিদ ইসলামের মূল বাণী। এবং সেই অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা বাণী দিয়েছেন। তার বাণীটা হলো অনেকটা এইরকম। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ক্যাম্পাসগুলোতে আবারও সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে। আমাদের লড়াই শেষ হয়নি, বরং আরো দীর্ঘ হয়েছে। মেধা ও যোগ্যতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইউনূস আমলে সবচেয়ে সুবিধাভোগী মানুষদের মধ্যে একজন, এবং তরুণ প্রজন্মের যে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছিল, সেই সম্ভাবনাকে গলা টিপে শেষ করে দেওয়ার অন্যতম নায়কদের মধ্যে একজন, তিনি এখন এই হাপিত্যেশের কথা বলছেন। আচ্ছা, ক্যাম্পাসে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস, দখলদারিত্বের রাজনীতি ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে, যখন ওভারনাইট ছাত্রলীগ হাওয়া হয়ে গেল, ছাত্রদল ক্যাম্পাসে ঢুকতে পারলো না ঠিক মতো, মানে আগের মতন দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে পারলো না, তার মধ্যে দিয়ে ইসলামী ছাত্র শিবির
সমস্ত ক্যাম্পাসের দখল নিয়ে নিল মেটিকুলাস ডিজাইন। মেটিকুলাস ডিজাইনটা কেমন? ছাত্র রাজনীতি নিষিদ্ধ, অন্য সকল সংগঠনের জন্য নিষিদ্ধ, আবার ইসলামী ছাত্র শিবিরের জন্য সেটা সিদ্ধ। ইসলামী ছাত্র শিবির তার সমস্ত কাজকর্ম চালাচ্ছে, তাদের কাজকর্ম, তাদের কমিটিও কিন্তু আছে, ওই কমিটি শুধু প্রকাশ্য না, এটাও গুপ্ত থাকে। এর বাইরে সমস্ত কাজকর্ম করে তারা, ছাত্রদের হলে হলে রুমে রুমে যায়, তারপর তাদেরকে পানি ফিল্টার সরবরাহ করে, কোরআন শরীফ গিফট করে, এইসব নানান কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ইসলামী ছাত্র শিবির তাদের কর্মকাণ্ড করে। ইসলামী ছাত্র শিবির যদি দখলদারিত্বে থাকে তাহলে কি সেইটা দখলদারিত্ব না? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা ইউনুস আমলে প্রতিটা ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির যে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছিল, তখন কেন বলে না যে এই দখলদারিত্ব আগের দখলদারিত্বের মতোই একই রকম মনে হচ্ছে? সেই সময় তারা এই সুর দেয় না। এখন এসে যখন একটু ছাত্রদল নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করেছে, তখন তাদের কাছে এটা পুরনো দখলদারিত্ব, সন্ত্রাস বলে মনে হচ্ছে। বিষয়টা একটু অস্বস্তিকর লাগে না? যে নাকি তাদের প্রিয় দল, তাদের পছন্দের তরিকা, লাইন, ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামী ছাত্র সংগঠন, সেগুলোর যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে সেটা অনেক বেশি আরামদায়ক। আমরা দেখলাম আমার ভাবির পোলারা বিএনপি নেতাদের গালিগালাজ করতে করতে সোজা কোমাতে পাঠাই দিছে সিঙ্গাপুরে। আর এরা কি পেটানোই পেটাইলো। আমরা যদিও মানবাধিকার কর্মী, আমরা পেটাপেটিতে বিশ্বাস করি না, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে কি পেটানোই পেটাইলো। আমার ভাবির পোলারা সে ফেসবুকে বসে স্ট্যাটাস দেয়, বিবৃতি দেয়। মানে আইসিইউ তো দূরের কথা, কোমা তো দূরের কথা, আইসিইউ তে তারা যায় নাই। মানে ৩২৬-এর কেসও হয় নাই আর কি। বাংলাদেশের সবচেয়ে মারামারির কেসে সবচেয়ে দুর্বল কেস হলো ৩২৬। এই ৩২৬ ধারাতেও যদি কেস করে, এই কেস আদালতে টিকবে না। কি মার দিল এই বিএনপি লোকেরা। এরা তো মারামারিও করতে জানে না দেখা যায়। এরা শুধু জয় বাংলা স্লোগান দিলে পিটাইতে পারে। এছাড়া এদের হাত নরম থাকে, বোঝা গেল আর কি। তবে যাই হোক, ওই যে আমাদের এলাকায় একটা গল্প আছে, মানে ওই যে কৃপন বাড়িতে তারা শুক্রবারে ভিক্ষা করতে যাইতো, তো বলতো যে ওই বাড়িতে যাইস না, ছাই দেয়। গেলে তো চাল ডাল দেয় না, ছাই দেয়। এটা আমার এলাকার আঞ্চলিক গল্প। বলছে যে তারপরেও যাওয়া লাগবে। কেন? অভ্যাস করাই। তো বিএনপিতে অভ্যাস হোক, দোয়া করি। আমি এক জায়গায় লিখছি, শাহিদা আক্তার আমাদের আপা, আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের সাথে মুক্ত চিন্তার আন্দোলনের কর্মী, গণতান্ত্রিক আন্দোলনের কর্মী, গণজাগরণ মঞ্চের শাহিদা আক্তার এক জায়গায় লিখেছেন যে, আমাকে লিখেছেন ওইখানে, কয়ে তবু তো কিছু দিয়েছে, অভ্যাস করতেছে আর কি। তো এই অভ্যাস করতে থাকুক। এরা নিজেরা কত বড় অসভ্য গণতান্ত্রিক হলে বলে যে যেখানে ছাত্রলীগ পাবে পেটাবে, এবং এও তারা বলেছে যে তারা সারাদিনই পেটাবে, পায়ে থেকে মাথা পর্যন্ত। তো এখন কেমন লাগে? এখন তো আবার দেখি এই যে গুপ্তরা স্লোগান দিতেছে, মিছিল করতেছে, বিবৃতি দিতেছে যে বিএনপি নাকি 17 বছর গুপ্ত ছিল। তো তারা গুপ্ত, এ ওরে গুপ্ত বলে, ও ওকে গুপ্ত বলে, বলতে থাকুক দেখি। তবে এইখানে মৌলানা আফসারীর তো নাম শুনেছেন, উনি আবার চমৎকার কথা বলেছেন যে গুপ্ত নাম নাকি কোরআন শরীফে 36 বার আছে। মোটামুটি ফতোয়া হাজির। মানে কালকে যদি এদের পক্ষে, মানে কালকে যদি সমাজতন্ত্র কমিউনিস্টদের সাথে ওরা জোট করে, দেখবেন এরা ফতোয়া বের করে ফেলবে যে কমিউনিস্টদের সাথে থাকা যাবে। যেমন ওই যে কৃষ্ণনন্দকে নমিনেশন দিল জামাত, তখন ফতোয়া বের করে ফেলেছে। তারপরে ডক্টর ইউনুস ক্ষমতায় ছিল, তার পক্ষে ফতোয়া বের করে ফেলেছিল তখন। মানে এদের পক্ষে আপনি শুধু থাকলে যতক্ষণ থাকবেন, ফতোয়া বের করতে দেরি হয় না, ফতোয়ার বিরোধিতা করতে দেরি হয় না। 36 বার আছে আল্লাহ নাকি কোরআনে 36 বার গুপ্ত শব্দ উচ্চারণ করেছে। মানে এখন গুপ্ত শব্দ উচ্চারণ করলে আপনি সওয়াব পাবেন। তো আমি আবার দেখি কেউ কেউ রাগ করে, সেই জন্য আমি বলেছি এদের গুপ্ত নাম দিলে যেহেতু রাগ করে, তাহলে এদের গুপ্ত কেশ বলেন, তাহলে হয়তো রাগ করবো না। কিন্তু আরেকজন আমাকে একটা বলেছে, গুপ্ত কেশ নাম দিলে আবার যদি মৌলানারা বলে ফেলে কোরআন ও হাদিসে গুপ্ত কেশের কথা আছে, তাহলে তো আরেক ঝামেলা হয়ে যাবে। 72 বার আছে। মানে এই ব্যাপারেও আরেকটা গল্প বলতে হয়। ওই যে কাক, কবুতর আর চড়াই পাখি এক জালে আটকে গেছে। এই গল্পটা কিন্তু মৌলবীদের মুখে শুনেছি। তো আটকে গেছে, আটকে যাওয়ার পরে চড়াই পাখি চিৎকার করতেছে, কবুতর চিৎকার করতেছে, হায় হায় মারা যাবে। কাকও চিৎকার করতেছে, আর কাকা জোরে জোরে করতেছে। তখন কাক আর চড়াই পাখি ঠোকর দেয়, বলে যায় তুই কাকা করস কে, মরমু আমরা, তুই কাকা করস কে। কয় জানাস না তো জাল এইটা কেন? কয় কার জাল? কয় মৌলবীর জাল। কয় তাতে কি? কয় কোন ফতোয়া দিয়ে তোদের খাওয়ার আগে আমারে খাইয়ে নিবে, কাকেরে খাইয়ে ফেলবে। এইখানে গুপ্ত বলেন, সুপ্ত বলেন, এদের যত গালি দেন। কয়দিন আগে আরেকটা জামাতের আরেক ফাত্রা আছে, কি ওই যে খালাজারে নাকি সালাজারে, সে তো বলেই দিয়েছে যে রাজাকার এখন গর্বের। মানে কয়দিন পর না জানে এরা বলে ফেলে যে বলৎকার হও গর্বের, বলৎকারী হও গর্বের। আবার আফসারিরা কবে না জানি হাদিস নিয়ে আসে, কোরআনে এসে আল্লাহ বলৎকারের কথাও কোরআনে বলেছে, হাদিসে বলেছে।
এটা আবার না হাজির করলে হয়। ঠিক যেমন এখন তারা বলতেছে যে কোরআন শরীফে নাকি 36 জায়গায় গুপ্ত নাম আছে। আমরা জানি না, আমরা তো আর তাদের মতো এত বড় পণ্ডিত না, আমরা ওইগুলো জানতেও চাই না। তবে এদের ফতোয়া, এরা দেখেন না একসময় মাইক হারাম ছিল, তার আগে রেলগাড়ি হারাম ছিল, তার আগে মানে সবই হারাম। পৃথিবীর যত সৃষ্টিশীল সবই হারাম ছিল। এখন মোবাইল হারাম ছিল, তারপরে ভিডিও করা হারাম ছিল, ছবি তোলা হারাম ছিল। এখন তো ওই যে গাবগাছি নাকি কি আব্বাসি না গাবগাছি তো ফতোয়াই দিয়েছে এখন ছবি তোলা জায়েজ, ভিডিও করা যায়। অথচ আরজ আলী মাতাব্বরের মায়ের শুধু ছবি তুলছিল বলে তারা কবর দিতে চায় নাই। আমরা নিজেরা চোখে দেখেছি যে ছবি তোলা হারাম, ভিডিও করা হারাম, মৌলবীরা বললো। এখন সব জায়েজ হয়ে গেছে, গুপ্ত না। কয়দিন পরে এদের যে নামই দিবেন, যেমন ওই যে মাদ্রাসার ওই যে পোলাপানদের যখন চুমাচুমি দেওয়া শুরু করলো জামাতের আমির, এমনকি বিদেশি কূটনীতিকদের যখন পিছন থেকে জাবরাই ধরে চুমা দেওয়া শুরু করলো, শিবিরের বড় বড় পোলাপানদের নাকের সাথে এরকম এরকম করে চুমা দেয়। এটার পক্ষ দেখলাম আমরা কোরআন হাদিস নিয়ে আসলো। এদের তার কোরআন হাদিসের অভাব নাই। হেরার গুহাতে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে, জিব্রাইলের আসা বন্ধ। কিন্তু বাংলাদেশের মগবাজার 501, ওটা 501 না, ওটা বোধহয় ওটা ওটা কত নাম্বার ভুলে গেলাম। মগবাজার অফিসের নাম্বার এখন ভুলে গেছে এই মুহূর্তে। তো মগবাজার এখন সূরা মগি ঠগি বগি এগুলো নাজিল হয়, সেগুলো থেকে তারা ফতোয়া আনতেছে। কয়দিন পরে দেখবেন যে এদের সাথে বললাম তো যে এরা কয়দিন পরে দেখবেন যে কেবল তো শুরু করেছে তারা, হে আল্লাহ, আল্লাহ সুদকে করেছেন হারাম, ব্যবসাকে করেছেন হালাল, এই সাইনবোর্ড লাগায় সুদের ব্যবসা করে। কয়দিন পরে মদের ব্যবসা শুরু করবে, ইয়াবার ব্যবসা শুরু করবে, অন্যান্য ব্যবসা, জঙ্গি ব্যবসা তো তাদের আছে। জি, তারপর ভাবির পোলারা যে মায়ের খাইতেছে। গুপ্ত গুপ্ত মারামারির পরে হুম, ডাকসুর ভিপি বলেছে এই কাজটা করেছে ছাত্রলীগ। এই যে স্ক্রিনশটটা, এই স্ক্রিনশটটা দিয়েছে ছাত্রলীগ। তারপর বেশি ফুয়াদ বলেছে ছাত্রদলের ভিতরে গুপ্ত ছাত্রলীগরা এই কাজ করেছে। এই সাদিকে তো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি তাকে কে বলে? সে তো হইলো, সে হইলো নীলক্ষেতের ছাপ্পা মারা ভিপি। এখন ইলেকশন করুক না, দেখি পাশ করে আসুক, কত মুরত। আর জামানত থাকবে? জামানতের হিসেবে তো থাকবে না। ওইখানে দেখেছি মেঘ মোল্লা বসু আছে না একটা, সেও নাকি 5,000 ভোট পেয়েছে। দেখি সে এবার 500 ভোট পাই কিনা। সাদিক কায়েম ইলেকশন করুক না, আমরা একটু দেখি। এখন একটু ইলেকশন তো আবার হবে, এই তো আর কিছুদিন পর ইলেকশন হবে না, তখন দেখবো জামাত কয়টা শিবির কয়টা সিট পায়, আমরা একটু দেখবো। তখন এই নীলক্ষেত ভিপি কত, ও তো নিজেই গুপ্ত। পরে তো প্রশ্ন করছে যে আপনিও তো ছাত্রলীগ আছিলেন, কয়টা কোনো প্রশ্ন হলো? এখন প্রশ্ন করা নিষেধ। ওই যে জামাতের আমিরে যখন জিজ্ঞেস করেছিল যে হুজুর আপনি এখন তো ফুল দিতেছেন, এখন শিরিক হয় না, কয়টা কোনো প্রশ্ন হইলো? ঠিক ওইভাবে সাদিক কায়েম 2-3 দিন আগে একটা ভিডিও দেখলাম, সেখানে তারা যখন বলছে যে আপনিও তো গুপ্ত ছিলেন, বলে যে এটা কোনো প্রশ্ন, কি এর মধ্যে কি নিয়ে আসছেন? তো এরা যারা নিজেরা এই যে টাকলা ফুয়া, তো আরেক গুপ্ত। এই ভুয়া ব্যারিস্টার জামাতের যে মাউথ পিস, জামাত বিভিন্ন জায়গায় এদেরকে নিয়োগ দেয় কথা বলার জন্য। এই যে টাকলা ফুয়াদ, শাহরিয়ার, এইদিকে আবার বিএনপি আর আওয়ামী লীগ কিছুটা ব্যর্থ, কিছুটা মানে অনেকটা ব্যর্থ। এরা আবার তাদের দলের বাইরের লোকদের নিয়োগ দিতে পারে না। এরা এত টাকা পয়সা খরচ করে, কিন্তু নিজেরা এরকম 2-1টা টাকলা ফুয়াদ, শাহরিয়ার, তারপরে যে কি আর এরকম যারা আছে, এরকম 2-4টা নিয়োগ দিবে। দিলেই দেখবেন যে এদের মানে এরা কত চালাক দেখেন। এই টাকলা ফুয়াদ যা বলে, তারপর শাহরিয়ার ব্যারিস্টার ভুয়া শাহরিয়ার অরিজিনাল কেসকিবান্দির বলা, সে তারা যা বলে, এগুলো যদি জামাতের নেতারা সরাসরি বলে, বিপদে পড়ে যাবে। তাই দেখেন আপনি এই যে সাদিক কায়েমের কি মুরদে কুলাইছে যে ছাত্র শিবিরের ব্যানারে সে বিবি, সে ইলেকশনে কি লেগেছিল? সাধারণ ছাত্রের ব্যানারে। অর্থাৎ এরা সাধারণ ছাত্র, ওলামা পরিষদ, তারপরে ওয়াজের মঞ্চ, ইসলামী মহফিল, এগুলোর ভিতরেই তাদের গুপ্ত থাকতে। এরা গুপ্ত তো এখনো আছে, অনেক গুপ্ত এখনো বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে আছে। আর মাদ্রাসা মসজিদে তো আছে। ওয়াজ যে নিয়ন্ত্রণ করে তারা, এই যে ওয়াজ মাহফিল, আজকে দেখেন এই যে আমি মাঝে মধ্যে বলি মোল্লা আর মিলিটারি, এরা মোল্লাকে তো 100% নিয়ন্ত্রণ করে। মিলিটারির ভিতরেও তারা ঢুকে গিয়েছে। গোলাম আজমের পোলা, যাকে আমি চিনতে গিয়েছিলাম মিরপুর ক্যান্টনমেন্ট, আমাকে একদিন গেল, কয় চলেন ভাই, আপনি তো নামাজ টামাজ পড়েন না, তারপরে চলেন যাই, একটা লোকের দেখাবো আজকে জুম্মা নামাজের দিন। আমি বললাম যে না, কয় চল না, আমি তো নামাজ পড়ি না। কয় না, নামাজ পড়তে যাই, একটা লোক দেখাবো, যাবেন? নাম শুনলেন কারা? গন্ডগোল আজমের পোলা। আমি গন্ডগোল আজমের পোলা আবার কারা? তখন তারা বলা হয়তো কর্নেল আজমি। তখন যখন তাকে আমি দেখতে যাই, তখন ছিল কর্নেল। বললাম যে তাই নাকি, এই গন্ডগোল আজমের পোলা কর্নেল? হ্যাঁ। সেনাবাহিনীর ভিতরে গোলাম আজমের পোলার নাম ছিল গন্ডগোল আজমের পোলা। সবাই বলতো এই যে ওই যে যেমন ওই যে হানজালাকে দেখে বলে না জঙ্গি এমপি, তেমনি সেনাবাহিনীর ভিতরে এই গোলাম আজমের পোলাকে বলতো গন্ডগোল আজমের পোলা। পরে আমি দেখতে গেলাম মিরপুর ক্যান্টনমেন্টে, গিয়ে দেখি জুম্মা নামাজ পড়ে বের হইতেছে। আমরা এটাই গন্ডগোল আজমের পোলা। হ্যাঁ, ঠিক আছে।
তো এই গন্ডগোল আজমের পোলারা সবসময় গুপ্ত থাকে। গন্ডগোল আজমের পোলা দুইটা কিন্তু ব্রিটেনে আছে গুপ্ত হয়ে। এরা কিন্তু এখানকার নাগরিকত্ব নেয়, গোলাম আজমের দুই পোলা। তো এরা তো গুপ্ত থাকবে, টাকলারা বলেন এরকম সব জায়গায় এরা গুপ্ত থাকবে। কারণ গুপ্ত না থাকলে এদের চামড়া থাকবে না, এরা কোনোদিনই প্রকাশ্যে আসতে পারবে না। এই যে জামাত এত ক্ষমতাধর, আপনি তাদের বলেন জনসভা করতে, আমি তো আহ্বান জানাই তোমরা এত ক্ষমতাধর জনসভা করো না কেন? কেন এখনো ওয়াজ করে বেড়াইতে হয়? কেন এখনো ইসলামী তাফসির মাহফিলের ব্যানারে থাকতে হয়? কেন সাধারণ ছাত্রের ব্যানারে থাকতে হয়? নাম দেখ ইসলামী ছাত্র শিবির। ওই যে এই যে ভাবির পোলারা যারা আসছে, এই যে কালাপাড়া, আমার মতো কালা দেখা যায়, অনেকেই বলে যে ওটা নাকি আমার পোলা, যাই হোক আমার ভাবির পোলা বলে। যাই হোক এই কালাপাড়া এমপি হয়েছে, এরা তো সবই শিবির করে লোক। এরা কারা? সব শিবির। এরা কি এই যে 6 জন এমপি আছে সবগুলি শিবির? এরা কই থেকে আসে? এরা মেম্বার হইতে পারবে? এদের লোক কই থেকে আসে? এই যে আরেকজন আছে তালিবর্ষ, ও অন্তস্থাগেরা হাদি একটা, সে কোথায় শিবির? ওর 10টা লোক আনতে পারে নাই মিটিং এ, 10টা লোক আনতে পারে নাই। গুলিস্তানে ক্যানভাসাররা যখন ল্যাংটা বড়ি হবে 100 লোক হয়। আর এই হাদি ফাদি গাদিরা 10টা লোক 20টা লোক জোগাড় করতে পারে নাই। সেই লোকের জানা যায় 10 লাখ লোক হয় দাবি করে। দেখলে আমরা বুঝি না এই গুপ্ত কই থেকে আসে। শুধু তাই না, এদের আবার গুপ্ত ফেরেস্তাও আছে। এদের কাছে ফেরেস্তা আসে, জিন আসে, এদের জানা যায়। আর কারো বেলায় আসে না, শুধু তাদের বেলায় আসে। বুঝতে পারছেন? এদের আল্লাহর ফেরেস্তারা আসে, যিনি কবে না জানি বলে যে আল্লাহ নিজে আসছে জানাজা পড়াইতে, কবে না জানি বলে আল্লাহ রসুল আসছে জানাজা পড়াইতে। আবার যেহেতু কৃষ্ণনন্দী মারা গেলে দেখবেন বলবে যে ভগবান শিব আসছে তার শ্মশান ঘাটে, এগুলো বলবে। আর এদের তো গুপ্ত রাখতেই হবে। এদের নাস্তিক গ্রুপ আছে। এ দেখলেন তো ওই যে দৃক শহীদ ফটোগ্রাফার শহীদুল চলে গেল শিবিরের। আপনি বুঝতে পারছেন তো? এদের নাস্তিক শাখাও আছে। তো এদের গুপ্ত বাহিনী থাকে, এদের গুপ্ত নারী শাখা আছে, সুপ্ত নারী শাখা আছে, এদের 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 মানে আপনার দাসী, যৌন দাসী নারী শাখা আছে। এদের সব গুপ্ত আছে, গুপ্ত থাকতে হবে এদের, গুপ্ত ছাড়া এদের উপায় নেই। এরা তখনই প্রকাশ্যে আসবে যদি কোনোদিন প্রকাশ্য ক্ষমতায় আসতে পারে, মানে ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনীর মাধ্যমে। কারণ জনতা তো তাকে ভোট দিবে না কোনোদিন। জামাতকে ভোট দিয়ে কোনোদিন বাংলাদেশের লোক ক্ষমতায় নিবে না। যে এরকম যেমন এবার বিরোধী দল আসছে, সেনাবাহিনী এরকম আরেকটা ওয়াকার, এরকম আরেকটা স্বাধীনতা বিরোধী যদি জন্ম নিতে পারে, আরেকটা ওয়াকার কোনোদিন আরেকটা ইউনিট জন্ম নিতে পারে, এরকম ডাবল ইউনিট ডাবল ওয়াকার, তারা হয়তো তাকে জনগণ কোনোদিন এদেরকে ভোট দিবে না, বরং জনগণ এদেরকে আগামীতে দেখেন কোন দিকে নিয়ে যায়। কারণ এই দেশের এই মিলিটারির ভিতরে গুপ্ত আছে, শুধু ছাত্রের মধ্যে না, শিক্ষকের মধ্যে না, সব জায়গাতেই তাদের লোক আছে। তো এই গুপ্তগুলো এখন প্রকাশ করতে হবে, বের করে আনতে হবে। আপনি দেখেন শুধুমাত্র বলে গুপ্ত বললেই খেপে যায়। মানে কানাকে কানা বলিও না, খোরাকে খোরা বলিও না, চোর কেউ বুঝি চোর বলা যায় না। গুপ্ত বললে তো আপনি খেপেন না, গুপ্ত বললে তো আমি খেপি না, গুপ্ত বললে তো ছাত্রলীগ ছাত্র দল খেপে না। এরা তো খেপে কেন? আর এখন তারা ছাত্রলীগের নাম কেন দিচ্ছে জানেন? না এখন তার কুলাইতে পারতেছে না। এই যে ছাত্র দলের যে আমার ভাবির পোলা 2-4 জন আছে, তাদেরই উষ্টা কুনি কন্যা খায়, এরা তো দেখে টিকতে পারতেছে না। এখন ছাত্রলীগের নাম বলে যদি একটু সুযোগ পাওয়া যায়, মাঝখান দিয়ে একটু বের হয়ে যাওয়া যায়, এই চেষ্টা করতেছে। দেখা যাক কি হয়। এনসিপি তো জামাতেরই। আপনি কি কুত্তা কাফির কথা বলতেছেন? আমি বুঝতে পারলাম। যাকে দুষ্ট জি। লোক পোলাপানরা কুত্তা কাফি বলে, ও যার বাড়ি ঘর নিজেই জ্বালাই দিছিল সেই কাফি। তো ও তো কুত্তা কাফি তো শিবিরেরই, এটা তো নতুন কিছু না। তো এরা তো মনে করেন যে, বললাম তো এদের আরো গুপ্ত আছে, আরো পাবেন। এইখানেই শেষ না, এইখানেই শেষ না, আরো গুপ্ত আস্তে আস্তে প্রকাশ হবে। আপনি দেখেন নাই বিএনপির এক নেতা মালয়েশিয়ায় থাকতো, হঠাৎ করে দেখলাম যে সে জামাতের এমপি প্রার্থী। এটা তো আপনি দেখেছেন। মৌলবীরা তো যে পোশাকেই থাকুক, মৌলবীরা ওলামা লীগেই থাকুক আর ওলামা দলেই থাকুক, এগুলো শিবিরেরই লোক। এরা সুবিধা নেওয়ার জন্য ওলামা লীগ হয় বা ওলাবিলাই লীগ হয় বা ওলাবিলাই পরিষদ হয়। ওই যে কি ওলামা কি দল, ওলাবিলাই দল, ওলাবিলাই লীগ হয় সুবিধা নেওয়ার জন্য। এরা না বিএনপি না আওয়ামী লীগ, কখনোই ছিল না। আরে ভাই এই মোল্লারা কোনোদিনই আওয়ামী লীগ না বিএনপি থেকে, এরা সুবিধা নেওয়ার জন্য এগুলো সাজে। আর আওয়ামী লীগ বিএনপিও বেহেস্তের টিকিট বাতিল হয়ে যেতে পারে, বেহেস্তের ট্রেন মিস হয়ে যেতে পারে, বেহেস্তের বিমান অচল হয়ে যেতে পারে, এই ভয়ে এদের রাখে, ওটা আমরা বুঝি। কারণ আওয়ামী লীগ মানে এই বিএনপি এই ভয় এদের মাঝেও কাজ করে, বেস্ট যদি যেতে না পারে। হ্যাঁ, এই ভয় কাজ করে। এই ভয় দেখাই তো জামাত আজকে বিরোধী দলে গেল। এই ভয় দেখাই তো ওলামার সৃষ্টি। এই ভয়ের কারণেই তো আওয়ামী লীগের লোকেরাও গিয়ে সভাপতি সেক্রেটারি হয় ওয়াজের মঞ্চে, মাদ্রাসার, কওমি মাদ্রাসার হাফেজে আমাদের কোন দুঃখে হয়। কারণ এরা তো ভিতরে ভিতরে ওই ভয়টা পায় যে হ্যাঁ নিজের আকাম কুকাম যতই করুক, সেটা বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, তারা তো দিন শেষে তো মুসলমান হয়ে যায়। এরা কিন্তু দিন শেষে গিয়ে মুসলমান হয়। আকাম আবার ইয়াবার ব্যবসাও কিন্তু এরাই করে, ফেনসিডিলের ব্যবসাও কিন্তু এরাই করে, কিন্তু গালি দেয় আমাদের। এই যারা ক্ষমতায় যখন থাকে তখন ফেনসিডিলের ব্যবসা কি কমেছে? আমাদের সরিষাবাড়িতে, জামালপুর জেলায় এখন আরো মানে প্রত্যেকবার যখন ক্ষমতা পরিবর্তন হয়
ড্রাগের ব্যবসা আরো বাড়ে, তো ক্ষমতা কে থাকে? ওই আওয়ামী লীগ না হয় বিএনপি ঘুরে ফিরে থাকে, তারাই তো। কিন্তু আবার এরা ভেস্তে যাওয়ার জন্য খুব চিন্তিত। ওই যে এরা ধর্মেও আছে, জিরাফেও আছে, দুই জায়গায় থাকতে চায়। ইয়াবা খেয়ে খাবে, ইয়াবা বেচবে, বলৎকারী করবে, মাদ্রাসা বানাবে, এরা জানে সবকিছু। তারপরও এগুলো ওই যে মনের ভয়টা থাকবেই। এই জন্যই তো এই অবস্থা। নইলে জামাত কি করে, স্বাধীনতা বিরোধী একটা দল যারা 30 লক্ষ মানুষ হত্যা করেছে, অগণিত নারী ধর্ষণ করেছে, তারা কিভাবে বাংলাদেশে রাজনীতি করে, কোন অধিকারে রাজনীতি করে আওয়ামী লীগ বিএনপি মেনে নেয়? কোন ভাবে, কোন কোন কথায় মেনে নেয়? আর এতে দেখুন মিলিটারি প্রীতিও আছে, খালি মোল্লা প্রীতি না। বেহেস্তে যাওয়ার জন্য মোল্লা প্রীতি, আর ক্ষমতায় যাওয়ার জন্য মিলিটারি প্রীতি। এদের কারোরই কোনো যোগ্যতা নাই। যদি থাকতো, বিএনপিরে দেখেন 2008 সালে মাজার আড্ডি বাড্ডি ভেঙে দিল। বিএনপির কোনদিন দেখেছেন সেনাবাহিনীর বিরুদ্ধে টু শব্দটি করেছে? তারা সেনাবাহিনীর সমালোচনা করেছে। আওয়ামী লীগের তো এরাদের তো ঘুম, এরা ফজর নামাজ থেকে, তাহাজ্জুদ নামাজ থেকে শুরু করে আওয়ামী লীগের গালি দিতে দেওয়া। একেবারে রাত 12টার পরে মচ্ছদ খায় ঘুমানোর আগ পর্যন্ত গালি দিতে থাকে, স্বপ্ন গালি দেয়। আর জামাতের তো নামাজ কালাম পরে কিনা যায় না, কিন্তু আওয়ামী লীগের নামে গালি দিতেই হবে তাদের, নাহলে তো তাদের ঘুমাবে না। চিঙ্গুবামেরও তাই। কিন্তু এদের কোনোদিন দেখেছেন মিলিটারি কিনে সমালোচনা করতে? অথচ জিয়া রহমানরা কে মারছে? আওয়ামী লীগ। জিয়া রহমানরা কি আওয়ামী লীগের লোক মেরেছিল? তারেক রহমানের মাজার হাড্ডি কি ছাত্রলীগ ভেঙেছিল? কারা ভেঙেছিল? মিলিটারি। কোনোদিন সমালোচনা করতে দেখেন? এই দেশে মোল্লার মিলিটারি প্রীতি আর ওই দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে। আরে ভাই, গণতন্ত্রের সাথে না মোল্লার সম্পর্ক আছে, না মিলিটারি সম্পর্ক। গণতন্ত্রের বিপরীত নাম হচ্ছে মোল্লা, গণতন্ত্রের বিপরীত শব্দ হচ্ছে মিলিটারি। মোল্লার মিলিটারি বিপরীত শব্দ হচ্ছে গণতন্ত্র। মোল্লার মিলিটারি কোনোদিন গণতন্ত্রের বন্ধু হইতে পারে না, কোন রাজনৈতিক দলের বন্ধু হইতে পারে না, এরা কোনোদিন রাজনৈতিক দলে থাকতে পারে না। আজকে দেখলাম কালকে ওয়াকার সাহেব বলতেছে এই দেশের দ্বিতীয় কি শোধনাগার না হওয়ার জন্য কি কি যেন প্রশ্ন। আচ্ছা, এটা তার কাজ? বাংলাদেশে তেল শোধনাগার হবে না মদের শোধনাগার হবে, তার কাজ কি? সে বলবে যে আমরা সেনাবাহিনী দেশের কি কাজে লাগে, আমরা সেনাবাহিনী কেন পালি পুষি। সেনাবাহিনীকে পোষা হয়, পালা হয়তো এগুলো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য না তো। বাংলাদেশের রাজনীতিবিদদের তো মেরুদণ্ড নাই, তার জন্য মোল্লার মিলিটারির সাথে সবসময় অলওয়েজ তারা আপোষ করে। তাদের মেরুদণ্ডহীন তারা। যেই দেশের রাজনীতিবিদদের মেরুদণ্ড শক্ত, তারা মোল্লার মিলিটারির সাথে আপোষ করবে? অথবা তারা আদর্শিকভাবে দুর্বল। আপনি দেখেন আওয়ামী লীগের আদর্শের দিকে আওয়ামী লীগ ছিল না, থাকলে তো 5ই আগস্ট ঘটতো না। এই কথা বললে আবার তারা রাগ করে। আওয়ামী লীগ যদি তার আদর্শের উপরে থাকতো, তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো, তাহলে আজকে এটা ঘটতো না। বিএনপিরও তাই। বিএনপিও যে সামরিক পৃথিবীর মানে একটা অদ্ভুত ব্যাপার। আপনার সেনাবাহিনীর কোল থেকে জন্ম নেওয়া একটা রাজনৈতিক দল এখনো টিকে আছে এবং ক্ষমতায় আসছে। তারাও কিন্তু তাদের রাজনৈতিক আদর্শের সাথে তারা নাই। তাদের রাজনৈতিক 19 দফার মধ্যে লেখা আছে জনগণই সকল ক্ষমতার উৎস। তো জনগণই যদি সকল ক্ষমতার উৎস হয়, তাহলে সেখানে হানজালারা কিভাবে তার জোটে যায় এমপি হয়? সে তো জনগণের ক্ষমতা বিশ্বাসই করে না। তার সাথে কিভাবে খেলাফত মজলিসের জোট হয়? আদর্শিকভাবে কেউ কোন দলই তার আদর্শের উপরে নাই। না বিএনপি, আওয়ামী লীগও তো নাই। আওয়ামী লীগের সামনে আপনি ধর্মনিরপেক্ষতার কথা বলবেন, দেখবেন তারা ইনিয়ে বিনিয়ে এটাকে একটা মক্কা মদিনার ফ্লেভার দিয়ে দিবে সাথে সাথে। এতে ধর্মনিরপেক্ষতার জ্ঞান এরকম। আর বিএনপি ধর্মনিরপেক্ষতা মানে না, ঠিক আছে, কিন্তু বিএনপি তো বিশ্বাস করে। তাদের ম্যানিফেস্টোতে কি লেখা? যে তারা গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক দল হলে তাকে সংবিধান মানতে হবে। তার সংবিধান তো কথায় কথায় যেগুলো বলে, তারেক রহমান বলেছে মদিনার দিকে যাবে। তো সংবিধান মানলে আপনি মদিনায় কিভাবে যাবেন? আপনার পুরো সংবিধানই বাতিল করে দিতে হবে। এই কথা বললে সব দলে মনে করেন তাদের মন বেজায় খারাপ হয়ে যায়। ইমরান খানও বলছিল পাকিস্তানে যে মদিনায় দেশ চালবে, মদিনায় যে জেলের মধ্যে নিয়ে মদিনায় ঢুকায় রাখছে। তারেক রহমানও যাবে। মদিনার কথা বললে আপনার এই দেশের জনগণ বিশ্বাস করবে? করবে না, করে নাই। আমরা দেখেছি আমাদের সবাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন মদিনার কথা। বিশ্বাস করেছে এই দেশের জনগণ? এই দেশের জনগণ না, মানে জামাতিরা তো সারাদিনই মসজিদ, সকল মসজিদ এবং মাদ্রাসায় সারাদিনই পড়ানো হয়। ওইখানে যত না ধর্ম পড়ানো হয়, তার চেয়ে বেশি পড়ানো হয় 71 সালে পাকিস্তান ভাঙার বেদনার কথা পড়ানো হয়। সেখানে সারাদিন আওয়ামী লীগের বদনাম করা হয়। সেখানে সারাদিন বলা হয় বঙ্গবন্ধুর যত নেতিবাচক শব্দ আছে তারা সেখানে শেখে। সেখানে ছাত্রলীগের বিরুদ্ধে শিখে, আওয়ামী লীগের বিরুদ্ধে শিখে। কোন মাদ্রাসায় কবে কোনোদিন আওয়ামী লীগের পক্ষে ছিল? আরে ভাই, এরা তো এখন বিএনপির পক্ষেও থাকে না। তাবলিগে গিয়েছিলাম যখন কলেজে যাই, তাবলিগে গিয়েছিলাম দীর্ঘ সময়ের জন্য। ওইখানে গিয়ে শুনছি, বলতাম করি সেই 90 দশকে শুনতাম যে যে আওয়ামী লীগ হচ্ছে গু আর বিএনপি হচ্ছে মুদ। তাবলিগে এগুলো শেখানো হয় এই কাকরাইল মসজিদে। এগুলো তারা খোঁজ নিছে? একদিনেই এরকম অবস্থা হয়েছে। আজকে জামাতের মোল্লারা তো লাফ এমনি দেয়। গোলাম আজম কোথায় পালাইছিল? এই কাকরাইল মসজিদে কেউ গোলাম আজম পালাই থাকতো।
কাকরাইল মসজিদে বিএনপি নেতারা পালাই থাকতো, কিন্তু আওয়ামী লীগের নেতারা কিন্তু কাকরাইল মসজিদে পালাইতে পারে না, এই জায়গা দেয় নাই, দিবেও না। আওয়ামী লীগের বহু নেতারা দেখেছি, ছাত্রলীগের বহু নেতাকে দেখেছি, তাদের শিবির এবং জামাতের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেল্টার দিয়েছে। এখন কিন্তু তারা কেউ শেল্টার দেয় না। তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি তার সঙ্গে নাকি সম্পৃক্ত পাওয়া গেছে আমাদের প্রতিরক্ষা বাহিনীর একটি বিভাগের বিমান বাহিনী সম্ভবত এয়ারম্যান কয়েকজনে। এটা তো অত্যন্ত বেদনার, এবং অত্যন্ত বেদনা শুধু না, এটা অত্যন্ত ভয়াবহ। কারণ আমার ডিফেন্স ফোর্স হচ্ছে সবসময় আমার দেশের ফার্স্ট লাইনে নিরাপত্তা দেয়। সেইখানে যদি এই ধরনের রাজনৈতিক কার্যক্রম না, এই ধরনের সভ্যতা বিরোধী জঙ্গি কার্যক্রম চলে, আমি এখন প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার জামানার আইজিপি, নিশ্চয়ই দেশে এখনো আছে, যে বলেছিল দেশে কোনো জঙ্গি নাই, আছে ছিনতাইকারী। এবং এই কথা বলে জঙ্গিদের যে চারণভূমি করে দিয়েছিল ডক্টর ইউনূস সরকার, সাংবাদিক, মুক্তিযুদ্ধে বিশ্বাসী মানুষদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার, আর সমস্ত জঙ্গি মৌলবাদীদের, এমনকি যাদের বিএনপির আমলও গ্রেপ্তার করেছিল বিএনপি 2001 থেকে 6, তাদেরকেও ছেড়ে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার আন্দোলন থাকতে পারে। একটা সরকার সব খারাপ কাজ করে না, পৃথিবীর সবাই ভালো খারাপ মিলে করে। আওয়ামী লীগ বলে আর যাই হোক, জঙ্গিবাদের বিরুদ্ধে তো একটা ভালো প্রশাসনিক এবং আইনি লড়াইটা তারা ভালো করেছে, যদিও রাজনৈতিক লড়াইটা দুর্বল ছিল, সেটি আরো ব্যাপক করতে হবে। গণবিরোধী কার্যকলাপ করে, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে একটা অন্তর্বর্তী সরকার, তুমি কোনো মতে দেশটা একটা স্থিরতা এনে জাতীয় নির্বাচন দিবা। সে তো তার ওই এপিসোড তো এখন প্রমাণই হচ্ছে, একটার পর একটা দুর্নীতি, দুঃশাসন, হামের মাধ্যমে শিশু গণহত্যা। কিন্তু সবচেয়ে যে বড় যে ক্ষতিটি ডক্টর ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা হাসানরা করে গেছে, আব্দুল রহমান শুভ্র, সেটা হচ্ছে শুধু ধর্মান্ধ মৌলবাদী দলকেই বিকাশ করেনি, এই যে ধর্মান্ধ মৌলবাদী জঙ্গিদেরকে তারা একটা উর্বর ক্ষেত্র করে ফেলেছিল 18 মাস। আপনার মনে আছে নিশ্চয়ই, অসংখ্যবার পাকিস্তান আইএসআই লোকরা এখানে ঘুরে গেছে, আইএসআই বিভিন্ন অফিসাররা। আইএসআই সম্পর্কে আমার কিছু বলার দরকার নেই। মৃত্যুর মাত্র 1 মাস আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো একটা বই লিখেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে পাকিস্তান পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর অফিস, জনগণ, সিভিল সোসাইটি সব একটা সোসাইটি, একটা দেশ, সাধারণ জনগণ। আর রাওয়ালপিন্ডির আইএসআই আরেকটা দেশ, অর্থাৎ একই দেশে দুইটা দেশ যারা সারা বিশ্বব্যাপী সন্ত্রাসী জঙ্গি মৌলবাদী কার্যক্রম করে। আজকে সেই তেহরিকি, আমি যেটুকু জেনেছি, তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি তার সঙ্গে নাকি সম্পৃক্ত পাওয়া গেছে আমাদের প্রতিরক্ষা বাহিনীর একটি বিভাগের বিমান বাহিনী সম্ভবত এয়ারম্যান কয়েকজনে। এটা তো অত্যন্ত বেদনার, এবং অত্যন্ত বেদনা শুধু না, এটা অত্যন্ত ভয়াবহ। কারণ আমার ডিফেন্স ফোর্স হচ্ছে সবসময় আমার দেশের ফার্স্ট লাইনে নিরাপত্তা দেয়। সেইখানে যদি এই ধরনের রাজনৈতিক কার্যক্রম না, এই ধরনের সভ্যতা বিরোধী জঙ্গি কার্যক্রম চলে, আমি এখন প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার জামানার আইজিপি, নিশ্চয়ই দেশে এখনো আছে, যে বলেছিল দেশে কোনো জঙ্গি নাই, আছে ছিনতাইকারী। এবং এই কথা বলে জঙ্গিদের যে চারণভূমি করে দিয়েছিল ডক্টর ইউনূস সরকার, সাংবাদিক, মুক্তিযুদ্ধে বিশ্বাসী মানুষদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার, আর সমস্ত জঙ্গি মৌলবাদীদের, এমনকি যাদের বিএনপির আমলও গ্রেপ্তার করেছিল বিএনপি 2001 থেকে 6, তাদেরকেও ছেড়ে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার আন্দোলন থাকতে পারে। একটা সরকার সব খারাপ কাজ করে না, পৃথিবীর সবাই ভালো খারাপ মিলে করে। আওয়ামী লীগ বলে আর যাই হোক, জঙ্গিবাদের বিরুদ্ধে তো একটা ভালো প্রশাসনিক এবং আইনি লড়াইটা তারা ভালো করেছে, যদিও রাজনৈতিক লড়াইটা দুর্বল ছিল, সেটি আরো ব্যাপক করতে হবে। আমি ওপেন করার পক্ষে, কারণ এলিফ্যান্ট ইজ ইন দ্য রুম, এটাকে অস্বীকার করে লাভ নেই। না, আমি বলছি না কাকে গ্রেপ্তার করেছে, কোন অফিসারের নাম কি, ওই অফিসারের সঙ্গে পাকিস্তানিদের কার কার জঙ্গি কানেকশন আছে, এগুলো আমাদের জানার বিষয় না। এগুলো আমাদের সেনাবাহিনী এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আমাদের আস্থা আছে, ওনারা এগুলো করুক। কিন্তু যেটি আজকে মনে করি, আজকেই আইএসপিআর এবং প্রয়োজনে সরকারের আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে তথ্য মন্ত্রণালয় ব্রিফিং দিতে হবে যে এরকম একটা প্রয়াস চলেছিল, সরকার শক্ত হাতে সেটা মোকাবেলা করছে, জনগণের সহায়তা চাই, জঙ্গিবাদ থেকে আমাদের মুক্ত থাকতে হবে, এটি বলতে হবে। এটি না বললে হবে কি, নানা ধরনের গুজবের ডালপালা ছড়াবে।
আর এইটা 2026, 1926 না, ইভেন তখনও জানা যেত অন্যভাবে। কাজেই এটিকে বলবার মধ্যে তা এটির জন্য তো বিএনপি দায়ী না। সাধারণত সরকারগুলোর কি সমস্যা হয় যে আমার সরকারের ব্যর্থতা আমি বলবো কেন? এটি তো কোনো অবস্থাতেই বিএনপির ব্যর্থতা না। এটি হচ্ছে 18 মাস এই জঙ্গিবাদের যে গডফাদার, মবের গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা এবং আদিলুর রহমান খান শুভ্র। আমি দর্শক বন্ধুরা এই কথা বারবার বলছি এই কয়টা নাম, কারণ ব্রিগেডিয়ার সাকোয়াত আপনার অনুষ্ঠানই বোধহয় না কার অনুষ্ঠানে বলেছিল যে একটা কিচেন ক্যাবিনেট ছিল, সেখানে অন্যদের অ্যাক্সেস ছিল না। কাজে এই সমস্ত অকাজ তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে জঙ্গিবাদের। কোনো আমলেই আপনার তালেবান, যাদেরকে কেউ স্বীকৃতি দেয় না বিশ্বের, বর্বর মহিলাদেরকে ঘরের মধ্যে বন্দি রাখে, সেই তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড় কর্মকর্তা আমাদের বাংলাদেশ ঘুরে গেছে। জি, আপনি যেটা বলেছেন এইটা কতবারও আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়েছে। কারণ তালেবান তো কোনো সভ্য রেজিম না। তালেবানকে ইভেন অন্য মুসলিম দেশগুলো স্বীকৃতি এখনো দেয় না, তারা যায় না কোথাও। আমাদের এই যে আপনার খেলাফত মজলিসের একাংশের মামুনুল হক 5-6 দিন আফগানিস্তানে গিয়ে বেরিয়ে আসলো, কি আলাপ করলো জাতিকে জানাক। আমরা বাংলাদেশ সাংবিধানিক শাসন ব্যবস্থা, আমাদের এখানে আইনের শাসন, সভ্যতা। কাজে আমি বিএনপি সরকারের কাছে অনুরোধ করব, দেখুন আপনাদের ক্ষমতায় জনগণের ভোটে যাই বলুক সবাই, বিতর্ক তো থাকবেই। জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন, আপনারা সংবিধান ছুঁয়ে ওয়াদা করেছেন এই দেশের সংবিধান রক্ষণ, সমর্থন এবং প্রতিপালন করবেন। কাজে এই সিকিউরিটি ব্যবস্থা শুধু না, ব্রিফিং শুধু না, আপনি দেখেন, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, আপনি বলুন তো এর আগে ইভেন যে এত 111 করে, ফখরুদ্দিনের বিরুদ্ধে কোনো পার্সোনাল অভিযোগ কারো ছিল? বিএনপিরও ছিল না, অন্যদের তো প্রশ্নই ওঠে না। এর আগে যারা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী অস্থায়ী কারো বিরুদ্ধে অভিযোগ ছিল না, একমাত্র ডক্টর ইউনূস গংদের। আমি তো বিএনপিকে বলবো আপনারা আইনের শাসন চালু করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইস্যু সহ, হামের ইস্যু সহ, দুর্নীতি, মৌলবাদী রাজনীতির বিস্তার, কারণ বিএনপিকে মনে রাখতে হবে, বিএনপি প্রথমের দিকে 2002-03 সালে যখন তারা ক্ষমতায়, তখন বাংলা ভাইদের ব্যাপারে তাদের জোট সঙ্গী মন্ত্রী ছিল রাজাকার মুজাহিদ, আলী হাসান মুজাহিদ, বলেছিল বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। মতিউর রহমান নিজামী বলেছিল, এবং পরে বিএনপি কিন্তু তাদের ফাঁসির রায় ঘোষণা করেছিল, বিএনপি সরকারই বিচার করেছিল। আমরা সত্য কথা বলবো, বিএনপি পরে ভুল বুঝতে পেরেছিল। কাজে এইবারও বিএনপি এই জঙ্গিবাদ, উগ্র মৌলবাদী, রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে তদন্ত করুক, যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকেও আলোচনায় আনুক। কারণ মৌলবাদ, জঙ্গিবাদ দেশের শত্রু শুধু না, সভ্যতার শত্রু, মানবতার শত্রু। আর আমরা এখন যে আপনার ভালনারেবল বৈশ্বিক পরিস্থিতিতে আছি, আমার সেনাবাহিনীর মধ্যে যদি এরকম একটা দুইটাও থাকে, এটি তো সারা বিশ্বে একটা ব্যাড সাইন। এখানে নানা প্রকার রেমিফিকেশন আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ওত পেতে থাকে জঙ্গি দমনের নামে বিভিন্ন দেশে যাওয়া। কাজে আমরা কেন আগ বাড়িয়ে এই বিপদের মধ্যে পড়তে চাই? আপনি একদম চমৎকার বিশ্লেষণ করেছেন। দেখুন, জামাত একটা মৌলবাদী, স্বাধীনতা বিরোধী, রাজাকার আলবদরদের সমন্বয় সংগঠন। তারা এই দীর্ঘ আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের রাজনৈতিক সংগ্রামের যে দুর্বলতা, সেইটির সুযোগ নিয়ে আওয়ামী লীগের ছায়া প্রশ্রয় বেড়ে উঠে তারা একটা অনেকগুলো তাদের আউটলেট করেছে। যেমন জামাতের আউটলেট এবি পার্টি, জামাতের আউটলেট আরো ছোটখাটো যে ইনকিলাব মঞ্চ টঞ্চ, ইভেন আপনার এনসিপি, সেটিরও জামাতের আপনার অগ্রাধিকার বেশি। আমি তো বরং জনাব তারেক রহমানকে অনুরোধ করব, এই বিএনপির মধ্যে যে গুপ্ত জামাত আছে সেগুলোকে চিহ্নিত করে সরিয়ে দিক, রাজনীতি পরিষ্কার হোক। আপনি যেটি বলেছেন সেটি আতঙ্কের বিষয় আছে, কিন্তু আমি এখানে একটু স্লাইট দ্বিমত করে বলবো পান্না ভাই, এবারকার নির্বাচনের স্ট্যাটিস্টিক্স কিন্তু কাউন্টের বিষয় না। কারণ এবার নির্বাচন হচ্ছে একটা ইমব্যালেন্সড ওয়েতে, অর্থাৎ আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দল যাদের প্লাস মাইনাস করে 35% ভোটার থাকে, তাদেরকে দূরে রেখেছে ইউনূস অন্যায়ভাবে, যার ফলে জামাত এই ভ্যাকুয়ামটায় সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। আমি তো পরিষ্কার বলবো, আপনি পরশুদিনই নির্বাচন দেন, শেখ হাসিনারও আসার দরকার নাই। প্রত্যেকে যার যার নির্বাচন করবে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আরো ছোট বড় মাঝারি। হ্যাঁ, এখনো মানুষের বিএনপির উপর আস্থা আছে এত কিছুর পরও।
বিএনপি ফার্স্ট হবে, আওয়ামী লীগ সেকেন্ড হবে, থার্ড ফোর্থ বাকিরা হবে। তো আমি সেটি নিয়ে উদ্বিগ্ন না, আমি যেটি নিয়ে উদ্বিগ্ন যে বিএনপি যেন মানে ধরি মাছ নাছুই পানি এই জঙ্গিবাদের ক্ষেত্রে করতে না করে। বিএনপি যদি মনে করে আমি এই জঙ্গিবাদ দিয়ে একটু আওয়ামী লীগকে নিয়েও খেলবো, জঙ্গিবাদকে রাখবো, আবার জামাতকে ঠান্ডা করব, তাহলে দেশ বিপদে পড়বে। কিছু জায়গা আছে স্ট্যান্ড নিতে হয়। ইংরেজিতে একটা কথা আছে, রাইজ টু দ্য অকেশন, সময় দাঁড়াতে হয়। জঙ্গিবাদের বিরুদ্ধে একদম ওই যে খালি বলার জন্য বলা না, জিরো টলারেন্স। এবং এটা না হলে বিএনপিও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি তো মনে করি বিএনপির এখন উচিত হবে এই যে নানাভাবে জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয় বাড়ছে, জঙ্গিবাদকে চারণভূমি করে গিয়েছিল ডক্টর ইউনূস, এখন সময় যারা বাংলাদেশে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, সকল শক্তির রাজনীতি করবার সুযোগ দেওয়া। এবং এক্ষেত্রে আমি একদম পরিষ্কার করে বলি, এসপেক্ট টু এসপেক্ট, আমি কোনো দল করি না, বাংলাদেশে বিশ্বাসী। আওয়ামী লীগের অসংখ্য ভুল আছে, অনেক পাপও আছে তাদের, বিশেষ করে লাস্ট 10 বছরে, কিন্তু সেটির বিচারক আইনের মাধ্যমে। কিন্তু আওয়ামী লীগের মতো একটি বড় দলকে রাজনৈতিকভাবে আপনি মোকাবেলা না করে এই নিষিদ্ধ করে রেখে আপনি দেশে গণতন্ত্রের বিকাশ করতে পারবেন না। বিএনপি যত তাড়াতাড়ি এটা বুঝবে, তত দেশের মঙ্গল, গণতন্ত্রের মঙ্গল, তার চেয়েও আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির জন্য মঙ্গল। বিএনপি আওয়ামী লীগ বিরোধিতা সরকারি দল থাকলে দেশে আর যাই হোক মৌলবাদের বিকাশ ঘটবে না। আপনি ডিপ স্টেট বা যাই বলি, মেইন তো মার্কিন সাম্রাজ্যবাদ। আপনার মনে থাকবে 1979 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ওই বারবাক কারমাল আফগানিস্তানের সরকারের অনুরোধে গেল এই জঙ্গিদের হাত থেকে আফগানিস্তানের মতো তখনকার উদার সমাজতান্ত্রিক রাষ্ট্র বাঁচানোর জন্য, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই যে আজকের তালেবান, তাদের পূর্বসূরি মুজাহিদ বাহিনী যেটা ছিল, গুলবুদ্দিন হেকমতিয়ার সহ যে নেতারা ছিল, আরো যা যা তালেবানদের, তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু প্রশ্রয় দেয়নি। আপনাকে আমি একটা ছোট্ট ঘটনা বলি, এই আফগান গেরিলারা, জঙ্গিরা, তাদের 10-12 জন নেতাকে রোনাল্ড রিগান 82 সালে হোয়াইট হাউসে ওদের একটা ব্রেকফাস্ট পার্টি হয়, সেইখানে দাওয়াত দিয়ে, কত বড় বর্বর ছিল রোনাল্ড রিগান, সে বলেছিল দিজ আর দ্য জেফারসন, দিজ আর দ্য দিজ আর দ্য আব্রাহাম লিঙ্কন অফ নিউ ওয়ার্ল্ড অর্ডার। অর্থাৎ মৌলবাদী জঙ্গি আপনার হেকমতিয়ার, গুলমতিয়ার, এদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল এরা হচ্ছে এখনকার যুগের জেফারসন, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের গুণী প্রেসিডেন্ট। এবং সেই মার্কিন যুক্তরাষ্ট্র এই ডিপ স্টেটের মাধ্যমে জঙ্গি তৈরি করে, মুজাহিদ তৈরি করে আফগানিস্তানের পতন ঘটিয়ে পরে আর নিজেরা ঠিক থাকতে পারেনি, তখন আবার জঙ্গি দমনের নামে আফগানিস্তানে প্রবেশ করে, জঙ্গি দমনের নামে ইরাকে প্রবেশ করে, ইরানে প্রবেশ করে। কাজে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, ডিপ স্টেটের খেলার কিরণক যেন আমরা না হই। শোনেন, আমরা যদি গণতান্ত্রিক ভাবে থাকি, আমরা যদি সকল মানুষের গণতান্ত্রিক অধিকার বজায় রাখি, আমরা যদি কোনো ভ্যাকুয়াম না রাখি, যে যা রাজনীতি করবে, তো ডিপ স্টেট তো 1971ও ছিল, তারা পারেনি। আমাদের মুক্তিযুদ্ধ, সোভিয়েত ইউনিয়ন ভারতের কাছে পরাজিত হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের কাছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে, তাজউদ্দিনের নেতৃত্বে। কাজে ডিপ স্টেট থাকবে, এটা কোনো অজুহাত না। অজুহাত হচ্ছে আপনি রাষ্ট্র ঠিক মতো চালাচ্ছেন কিনা, আপনি সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। কালচার অফ ডিনায়াল থেকে বেরিয়ে আসতে হবে। চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, ঠিক আছে, সেটাকে মোকাবেলা করে জাতিকে জানাতে হবে, জনগণকে আপনার সঙ্গে সম্পৃক্ত করতে হবে, জনবিচ্ছিন্ন হওয়া যাবে না। বামপন্থী বুদ্ধিজীবী দ্বিমত্রব ফ্যাসিবাদের যে সংজ্ঞা দিয়েছে, যে সিমটম দিয়েছে, তার মধ্যে বর্তমান জামাত এবং ইসলামিক ছাত্র শিবির সবচেয়ে আইডিয়াল দল ফ্যাসিবাদের, তারাই রিয়েল ফ্যাসিবাদী দল। এবং শিবির যেখানে যেখানে বিশ্ববিদ্যালয় একক কর্তৃত্বে নিয়েছে, আপনি সেখানে খোঁজ নিন, 80-র দশকে, 90-এর দশকে সেখানে বিরুদ্ধ কোনো ছাত্র সংগঠনকে তারা কাজ করতে দেয়নি। মারা তো অনেক মারা তো বটেই, হাত পায়ে রক কেটে দিয়েছে অসংখ্য অসংখ্য। আমি দেখলাম সেদিন, কালকে মিয়া গোলাম পারোয়ার বলেছে, আপনি সুপ্রিম কোর্টে মিয়া গোলাম পারোয়ার আসুক, আমাদের কয়েকজন আইনজীবী আছে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শিবিরের হাতে তাদের পায়ের রক কাটা এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তো সুতরাং হতে পারে, আমি একটা বলি পান্না ভাই, গণ আন্দোলনের কিছু চরিত্র থাকে, আপনার নিশ্চয়ই মনে আছে 90-এর গণভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে 8 দল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দল, রাশেদ খান মেনন ভাইয়ের নেতৃত্বে 5 দল,
হ্যাঁ, তারাই, এবং সঙ্গে সর্বদলীয় ছাত্র ঐক্য, জাতীয়তাবাদী ছাত্র দল, মুজিববাদী ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, মৈত্রী ইত্যাদি। তো সেইখানে কিন্তু পিছে পিছে জামাত হেঁটেছে, কিন্তু আন্দোলন হয়েছে তিন জোটের নেতৃত্বে। তো সেরকম একটা গণঅভ্যুত্থানে সব শক্তি থাকতে পারে, আমি এটাকে দোষ বা গুণ বলছি না, কিন্তু সেই শক্তিকে লালন করা, সেই শক্তিকে চারণভূমি করে দেওয়া, এই যে অপরাধ ডক্টর ইউনূস করেছে এই ভূখণ্ডে, ইয়াহিয়া খানের পর আর মৌলবাদীদের এই চারণভূমি উপহার দিয়েছে এই যুগের ইয়াহিয়া খান, ইউনূস খান। কাজে ইউনূস আমি- খানের বিচার করা এখন আমি- জরুরি, মানে একদম ন্যায় বিচারের সাথেই ইউনূসের সমস্ত বিষয় নিয়ে তদন্ত করতে হবে। তদন্তে প্রয়োজন হলে আদালতে আইনের শাসনের মাধ্যমে তার বিচার করতে হবে। জ্বালানি সংকট মেটাতে পারছেন না বর্তমান সরকার, তবে খুব স্বাভাবিক মানুষের একটা ক্ষোভ তৈরি হবে এবং তৈরি হচ্ছে। এবং ইতিমধ্যে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আপনারা যে হেডলাইনটা করেছেন খলিলুর রহমানের ভবিষ্যৎ ইউনূস, মানে একটু বলাটা আমার পক্ষে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় একজন ভারতীয় হিসেবে। কিন্তু আমি যেটা বলতে পারি, আমি এর আগে 2022 সালে যে আমি যারা বইতে লিখেছিলাম যে আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠছেন মোহাম্মদ ইউনূস, এবং সেটা 2022। কিন্তু সেই সময় কেউই খুব একটা তেমন গুরুত্ব দেননি এই কারণেই যে কোথায় ইউনূসের কি ব্যাপার, শেখ হাসিনার তো একচ্ছত্র আধিপত্য ক্ষমতা, এবং ইউনূসকে নানা পেশায় নানা মামলায় জড়িয়ে রেখেছেন। তার পক্ষে তো কোনো ঘুরে দাঁড়ানো কিন্তু সম্ভব নয় আর। কিন্তু আপনারা অনেকেই জানেন যে আমি সম্প্রতি আরো একটা চেষ্টা করছি ইতিহাস লেখার আর কি, যে শেখ হাসিনার পতনের নেপথ্য কাহিনী। তো সেটা করতে গিয়ে আমি দেখলাম যে অনেক ক্ষেত্রেই আমি অনেক কোট শেখ হাসিনার অনেক বক্তব্য খুঁজে পেলাম যে তিনি 10 দল কিংবা 14 দল 2024 সালে সর্বশেষ বৈঠকটা যেখানে করেছিলেন, যে বৈঠকটা বাংলাদেশের কাগজে ছাপা হয়েছে, কাহিনী জোগাড় করলাম। তিনি বলেছেন একজন গোড়া ব্যক্তির কথা যদি আমরা শুনে নিই তাহলে আমাদের সরকারের কোনো অসুবিধা হবে না। আর নির্বাচনের আগে বলেছিলেন ওই আর কি, যে বিদেশি শক্তি তারা যদি তাদের কথা যদি শুনি তাহলে আমরা নির্বিঘ্নে নির্বাচন করতে পারবো। ফলে তিনি একটা মানে বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরে কি ঘটছে সেটা তিনি অনুমান করেছিলেন। তা সত্ত্বেও এটা দুর্ভাগ্য যে সেটা নিয়ে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করে সেটাকে রুখতে পারেননি। আমার এখন মনে হয়েছে যে ডক্টর খলিলুর রহমান হচ্ছেন আরেক ব্যক্তি, এবং যাকে নিঃসন্দেহে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য, যেটা ইংরেজিতে বলা হয় ম্যান টু বি ওয়াচ, একটা মানুষকে লক্ষ্য করা দরকার। যে মানুষটি বিএনপি দলের কেউ নন, যে মানুষটি ইউনূসের সময় হঠাৎ কিন্তু মাঝপথে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদটা ছিল না বাংলাদেশে, এখনো নেই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়া হলে কি পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে এক লেভেলে বৈঠক করা যায়? ভারতের অজিত ডোভাল হোক, আমেরিকার হোক, পেন্টাগনের লোক বা অন্যত্র হোক। তো সেই পদটা থেকে আমরা ধরেই নিয়েছিলাম যে নির্বাচিত সরকার আসার পর পররাষ্ট্রমন্ত্রী কে হবে এই নিয়ে অনেক জল্পনা বাংলাদেশের কাগজে বেরিয়েছে, কিন্তু দেখলাম কেউই হলেন না। সেটা তো হলেন ডক্টর খলিলুর রহমান, যিনি কিন্তু আমেরিকা এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম নেপথ্য রূপকার। এবং আজও পর্যন্ত এটা ঘটনা, সেটা বাংলাদেশের মানুষ সংবাদপত্রে লেখা হচ্ছে, সবই লেখা হচ্ছে, কিন্তু বাস্তব অবস্থা হলো একটা আন্তর্জাতিক চুক্তিকে চাইলে চট করে বাতিল করা যায় না। ফলে চুক্তিটাকে বহন করতে হচ্ছে। যে চুক্তিটার বোঝা, চুক্তিটার কি ক্ষতি করতে পারে বাংলাদেশের, সেসব নিয়ে আলোচনা চলছে আর কি। কিন্তু লক্ষ্য করবেন যে ডক্টর খলিলুর রহমান, তিনি এর আগে প্রথম যে মোদির সঙ্গে যে বৈঠকটা ডক্টর ইউনূসের হয়েছিল, তিনি ছিলেন নেপথ্য কারিগর। এবং তিনি বিমস্টেক যেখানে আমাদের সকলের, এমনকি আমাদেরও ধারণা ছিল যে বৈঠকটা হবে না, কিন্তু শেষ পর্যন্ত ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মারফত তিনি গোটা ব্যাপারটাকে একটা দুজনকে টেবিলে আনতে পেরেছিলেন। এক্ষেত্রে খলিলুর রহমানের একটা বড় ভূমিকা ছিল। বৈঠকটার নির্যাস যাই হোক সেটা পরের কথা, কিন্তু খলিলুর রহমান সেই সময় যে কাজটা করেছিলেন, এবারও তিনি যখন ভারতে এলেন, ভারতে আসার আগে কিন্তু তিনি ওয়াশিংটনে ছিলেন, এবং ওয়াশিংটন থেকে তিনি ঢাকায় এলেন, এবং ঢাকা থেকে তারপরে ভারতে এলেন। ভারতে আসার পর তিনি কিন্তু দুটো বৈঠক যে দুটো বৈঠক প্রতিনিধি দল নিয়ে হয়েছে, কিন্তু দুটি বৈঠক একান্তে হয়েছে।
একটি বৈঠক হয়েছে অজিত ডোভালের সঙ্গে একান্তে, আর একটি বৈঠক হয়েছে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে একান্তে। বাকিরা যারা আছেন অনেকেই তারা পরবর্তীকালে ডিনার ফিনারে যোগ দিয়েছেন এসব আর কি, দাবি করছেন এমন যে তারাও বৈঠকে ছিলেন। কতটা একান্ত বৈঠকে ছিলেন আমার একটা সন্দেহ আছে। অনেক ক্ষেত্রে হয়তো হাইকমিশনারও ছিলেন না বৈঠক। এর আগেও যে বৈঠক করেছিলেন তিনি নির্বাচনের আগে, সেই নির্বাচনের আগের বৈঠকেতে তিনি কিন্তু যখন এসেছিলেন তখন কিন্তু সেখানেও কিন্তু তিনি একান্ত বৈঠক করেছিলেন। ফলে আমাদের একটা ধারণা ছিল যে খলিলুর রহমান বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। ফলে তিনি ডক্টর ইউনূস এই কথাটা বললে মনে হয় দাঁড়ায় যে তাহলে কি বাংলাদেশে আবার -2 হতে চলেছে, মানে তারেক রহমান বা তারা যদি না থাকেন সেক্ষেত্রে তাহলে কি আবার একটা -2 আক্ষরিক অর্থে। এবং সত্যি কথা বলতে গেলে ডক্টর খলিলুর রহমানের সাথে ভারতের এস্টাবলিশমেন্টে বেশ একটা রসায়ন তৈরি হয়ে গিয়েছে। আমরা আশা করেছিলাম যে তারেক রহমান থাকাকালীন হয়তো সেই রসায়নটা আরো দৃঢ় হবে। তার সমস্ত রকম পদক্ষেপ উদ্যোগ কিন্তু ভারত থেকে নেওয়া ছিল, কিন্তু সবটা কেন জানি না শীতলতা লক্ষ্য করা যাচ্ছে আর মানে বাংলাদেশ বর্তমান সরকারের থেকে। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু অনেক বিষয়ের মধ্যে কিন্তু যত সামগ্রিকভাবে যেটা দেখলে মনে হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী কখনো নানা ধরনের নরমে গরমে কথা চলছে, কিন্তু আদতে একটা সমঝোতা আছে। সমঝোতা আছে এবং সেই সমঝোতার কারণে আমার মনে হয় সেক্ষেত্রে বাংলাদেশের কারণেও সমঝোতাটা হতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি ভারত, আমেরিকা এবং এক্ষেত্রে বাংলাদেশ সরকার বলবো না, আমি বলবো খলিলুর রহমান, তাদের একটা সমঝোতা বা একটা বোঝাপড়া, একে অপরকে বোঝা, এটা খুব সহজে বোঝা যাচ্ছে আর কি। তো এই কারণে এখন বাংলাদেশের মানুষকেই ঠিক করতে হবে। দেখ, বাংলাদেশের মানুষ একথা ঠিক করেছিল, যেটা ভুল ভ্রান্তি যাই হয়েছে, যেটাই হোক, যাই নেপথ্যে থাকুক, সেটা হচ্ছে যে তারা একটা আন্দোলন করে ছাত্রদের মাঠে নামিয়ে দিয়ে আবার একটা সরকার প্রায় মানে চলে যেতে বাধ্য করা, দেশ ছাড়তে বাধ্য করতে বাধ্য করে। তারপরে একটা সরকার এলো 18 মাসের পর। তারপরেও নির্বাচন হলো, নির্বাচন নিয়ে সংশয় ছিল, হওয়ার পরে তারেক রহমানের সরকার এলো। কিন্তু কোথাও যেন একটা মনে হচ্ছে স্থিতিশীলতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কি তাদের স্বার্থ, যাদের মূল স্বার্থ রয়েছে, তাদের স্বার্থে কি কোনো ঘা পড়তে পারে আমি জানি না। তো আমি ওই হেডলাইনটাকে এখনই বলাটা বলতে গেলে আর কি খুবই মানে স্পর্শকাতর এবং বিস্ফোরক হয়ে যেতে পারে আর কি। মানে সেরকম কোনো কমেন্ট আমি বলছি না, কিন্তু আমি বলছি যে এটা ম্যান টু বি ওয়াচড, ডক্টর খলিলুর রহমান ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করবেন। সেটা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশ ভারত মৈত্রীর স্বার্থে। আমার এটাই অন্তত মনে হয়েছে। প্রাথমিক পর্যায়ে এটুকু বললাম, তারপরে কোনো প্রশ্ন থাকলে পরে করবো। জি জি এসব আমি আরেকটু মনে হয় একটু অ্যাড করে দেওয়াটা ভালো, যে তার মধ্যেই যেটা একটু যে কারণে দেখুন খলিলুর রহমান তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনকে টেলিফোন করলেন এবং যাতে তিনি জাতিসংঘের নতুন সভাপতি হতে পারেন, সে কারণ আওয়ামী লীগ ৮২ জনকে নিয়ে তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছে। আমি যেটা শুনেছি যেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে তারা ওয়াশিংটনের উপরেও আরো চাপ তৈরি করতে চলেছেন এবং ওয়াশিংটনেতেও যেটা নিউ ইয়র্কে ঘটেছে এরকম কোনো আরেকটা কোনো বিক্ষোভ ওয়াশিংটনে হতে পারে, এবং যেখানে তারা চাইবেন যে এই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং খলিলুর সম্বন্ধে এর মধ্যে যদি না কোনো সমঝোতা হয়ে থাকে। তাহলে এই সমঝোতা হয়েছে আমি কোনো খবর পাইনি। আমি চেষ্টা করেছিলাম জানার, যে কোনো কারণে এখনো জানা যায়নি। তো তবে এই বিষয়টা খুব ইন্টারেস্টিং যে আগামী দিনে আওয়ামী লীগও বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরি করতে চলেছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য। অনেকের ধারণা যে আওয়ামী লীগ আর কিছু করছেন না, সেটা নয়, আওয়ামী লীগ অপেক্ষায় আছেন কখন ঝাঁপিয়ে পড়তে হবে সেটার জন্য। এবং সেই সুযোগটা যদি তারা করে দেন বা তারা করতে চান, তারা যদি বোঝেন, এটা আমাদের ভারতের কাছে কিন্তু এটা একটা শখ। যে যেদিন খলিলুর রহমান ভারতে আসছেন সেই দিন পার্লামেন্টে একটা বিল আনা হচ্ছে, যে বিলটাতে সন্ত্রাস বিরোধী আইন অনুসারে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে। বিলটাতে আওয়ামী লীগের নাম নেই, কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট। এখন
তার ঠিক সফরের দিনে। ফলে এটার দ্বারা কি মেসেজ, যে ভারতের উপর একটা কোনো চাপ তৈরি করা, যাতে ভারতের কোনো সমঝোতা ভারতের দিক থেকে আসতে পারে। ভারত আসতে পারে, স্বাভাবিক আসবেও, যে তারা চান যে আওয়ামী লীগ রাজনীতি করুক, আওয়ামী লীগ অন্তত দেশে ফিরুক, তাদের নিষেধাজ্ঞাটা উঠুক। সক্রিয় রাজনীতিতে চট করে নামা সম্ভব নয়, হয়তো এমন কোনো যদি ডিল হয় চট করে নামবেন না। এইটুকু এতটুকু বলি, পরে অন্য কোনো প্রশ্ন হলে পরে আবার বলবো।